অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, এ জীবন অতি অনিশ্চিত, তবু নিশ্চিত কি আছে বলহ কলহ। এ বঙ্গে রাজনৈতিক কলহের আর একটা অধ্যায় আজ দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেনাকে সম্মান জানানোর প্রস্তাব কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চরম সংঘাতে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। সেনার বীরত্ব নিয়ে প্রস্তাব ঘিরে বিধানসভা তুলকালাম। আপনি মিথ্যেবাদী, দেশের লজ্জা, বিরোধী দলনেতাকে আক্রমণ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, পাল্টা শুভেন্দু অধিকারী। সেনাকে সম্মান জানাতে গিয়েও কেন কাদা ছোঁড়াছুড়ির ওপরে উঠতে পারল না এই বাংলার শাসক আর বিরোধী? এই প্রশ্ন তো থাকবেই। দ্বিতীয় প্রশ্ন। তৃণমূল বিজেপির সংঘাতে উত্তাল বিধানসভা। বিজেপি একটা অর্ধশিক্ষিত দল, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের হয়ে ব্যাটিং করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিরোধী দলনেতা। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক দল। সেনার শৌর্যকে কুর্নিশ জানানোর অধিবেশন কেন শেষ হলো চরম তিক্ততায়? তৃতীয় প্রশ্ন। বিদেশে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রচারের পর আজ প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজই বিধানসভায় সপ্তমে উঠল শাসক বিরোধী সংঘাত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বিদেশে গিয়ে কেন্দ্রীয় পদক্ষেপের হয়ে সওয়াল করলেন, তখন বিধানসভার ছবিটা একেবারে বিপরীত কেন? চতুর্থ প্রশ্ন। দাঙ্গার সময় শামসেরগঞ্জে বাবা ছেলের হত্যাকাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। 13 জন অভিযুক্তর মধ্যে প্রত্যেকেই, ওই 13 জনই ওই এলাকার, উল্লেখ চার্জশিটে। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর বহিরাগত তত্ত্বকে কি প্রশ্নের মুখে ফেলে দিল তাঁরই পুলিশের চার্জশিট? পঞ্চম প্রশ্ন। এই ধরনের ক্যাজুয়াল অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই। মেদিনীপুরের থানায় ডিএসও ও এসএফআই নেত্রীর নির্যাতন মামলায় হাইকোর্টে বললেন রাজ্যের এজি। অথচ নির্যাতন কাণ্ডে অভিযুক্ত মহিলা থানার ওসি ও এসআইকে সরালো পুলিশ, হলো এফআইআরও। সরকারের অবস্থানের এই দুরকম ছবি কেন? দেখুন, ভারতীয় সেনার শৌর্য নিয়ে কেউ, বামেরাও কোনো প্রশ্ন তোলেনি। শুরু থেকেই সর্বদলীয় বৈঠকে বামেরা বলেছে এই ইস্যুতে আমরা সবাই সরকারের পাশে আছি। এমনকি বাম সাংসদ জন ব্রিটাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই একটা প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশেও গেছিলেন। আমার প্রশ্ন থাকবে শতরূপের কাছে যে অপারেশন সিঁদুর নামটা প্রস্তাবে থাকা না থাকা এবং সেই থাকা না থাকা নিয়ে আজকে গোটা দিনের টানাপোড়েন নিয়ে বামেরা কি মনে করে? দেখুন, যে কথাটা সুমনদা একদম শুরুতেই বললেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অতীতে তো ভারতকে বহু ক্ষেত্রে এরকম যুদ্ধ বা এরকম পরিস্থিতির সামনে পড়তে হয়েছে। চিরকাল আমরা দেখে এসেছি যে শাসক এবং বিরোধীর একটা মতৈক্য, একটা কনসেনসাস। এক্ষেত্রে পশ্চিমবাংলায় সেটা হলো না, গোটা দেশ জুড়েই কতটা হলো না হলো আমাদের সন্দেহ আছে, আমাদের আক্ষেপ রয়েছে। এবার এই প্রসঙ্গে কতগুলো কথা বলি। অপারেশন সিন্দুর এই শব্দবন্ধটা না থাকার কোনো কারণ নেই। ফরেন ডেলিগেশনেরও সময় ব্যবহার করা হয়েছিল, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যবহার করলেই পারতেন। তবে এবার এটাও ঘটনা, সবার আগে আমি তো ওখানে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম যে ঝন্টু আলী শেখ মারা গেল, তার মৃতদেহে মালা দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকলো, কেন আজকে বিজেপির কেউ এলো না? সেই সময় তৃণমূলও গলা মিলিয়ে, পরবর্তীকালে আমার মনে আছে অরূপদাই এই এবিপি আনন্দেও এক সময় বলেছিল, আরও কয়েকজন বলেছিলেন। কিন্তু আমরা খুব অবাক হলাম যে কেন সত্যি ঝন্টু আলী শেখের নামটা কেন আজকে শোক প্রস্তাবে থাকলো না। আবার এটাও ঘটনা সুমনদা, এত কিছুর পরে 12ই মে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, গোটা অপারেশন সিন্দুরটা হয়ে যাওয়ার পরে ঝন্টু আলী শেখ সহ অপারেশন সিন্দুরে নিহত ভারতের একজন শহীদ জওয়ানের নামও মোদির ভাষণে ছিল না, নট আ সিঙ্গল আর্মি জওয়ান 12ই মে ভাষণে। এবং কাশ্মীরের মানুষের বীরত্ব থেকে শুরু করে দেশ জুড়ে তখন যে একটা সাম্প্রদায়িক একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা ছিলই না, ছেড়েই দিলাম। কিন্তু একজন শহীদ জওয়ান, আমরা আশা করেছিলাম যে এই পরিস্থিতির পরে যখন প্রধানমন্ত্রী বলা শুরু করবেন, প্রথম তার কথা হবে যে অপারেশন সিন্দুরের শহীদদেরকে আমার শ্রদ্ধার্ঘ্য, তার কাছ দিয়ে যাননি। আজকে দেখো 10টা সমালোচনা, আমি তো বিধানসভার সদস্য নই, সুতরাং আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে, কিন্তু 10টা সমালোচনা করাই যায় সরকারের ভূমিকায়। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, কেন কোনো একটা রাজ্যের বিধানসভাকে প্রথমেই সেশন ডাকতে হলো? কেন ভারতের পার্লামেন্টে এরকম একটা সেশন ডেকে কেন্দ্রের সরকারই আমাদেরকে পথ দেখিয়ে দিল না যে অপারেশন সিন্দুর পরবর্তীকালে এইভাবে প্রস্তাব নিতে হয়, এইভাবে আলোচনা করতে হয়? পার্লামেন্টের একটা সেশন ডেকে আপনি একটা মডেল সেট করে দিতেন, ভালো হতো। বিজেপি শাসিত রাজ্য, বিজেপি বিরোধী রাজ্য, যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেটাকে ফলো করতো, তাই তো হওয়া উচিত। কেন হলো না? আজকে বলছি যে আজকে বিজেপি তৃণমূল এই নিয়ে এত কথা বলছি, কিন্তু এটা তো ঘটনা যে একথা ঠিক, বিজেপি আজকে আপত্তি তুলেছে, আমাদের ভালো লাগলো যে কেন ঝন্টু আলী শেখের নাম বিধানসভার প্রস্তাবে নেই। কিন্তু মোদি কদিন আগে পশ্চিমবাংলায় সভা করে গেলেন,
ওই কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলার পরে তার বদলা নিতে গিয়ে প্রথম ভারতের যে সন্তান শহীদ হলো ঝন্টু আলী শেখ, তার নিজের রাজ্যে এসে একটা বারের জন্য তো মোদিও তার নামটা নিজের মুখে আনলেন না। সুতরাং এই নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বিরোধীদের দিকে উদ্দেশ্য করে, শুভেন্দু অধিকারী সহ বাকিদেরকে, যে আপনারা লজ্জা, আপনাদের এই আচরণ লজ্জার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা এখন আপনি লজ্জা পেলে কি হবে? ওই পারে যারা বসে আছে, পশ্চিমবাংলার এই মুহূর্তে বিরোধী বেঞ্চে যারা বসে আছে, দু একজন আমাদের ঘরেও তৈরি, কিন্তু তার বাইরে তো অর্ধেকের বেশি আপনার হাতে তৈরি। তা আপনার কাছ থেকে যে কালচার শিখেছে, আপনি ওদেরকে হাতে করে বিধানসভা ভাঙতে শিখিয়েছেন, আপনি ওদেরকে হাতে করে যে রাজনীতি করতে শিখিয়েছেন, তারা এখন আপনার উল্টো দিকে বসে সেই রাজনীতি করছে। এখন আপনি আর লজ্জা পেয়ে ওদেরকে লজ্জিত হতে বলে কি করবেন? লজ্জা তো সবার আগে আপনার পাওয়ার কথা। আমি শেষ যে কথাটা বলছি, দেখো আমি এটা বিশ্বাস করি না সুমনদা, কোনো রাজ্যের ক্ষেত্রেই, আমি বিজেপি শাসিত রাজ্য কি বিজেপি বিরোধী রাজ্য, কোনো রাজ্যেরই কোনো মুখ্যমন্ত্রী, কোনো সরকার, কোনো এমএলএ যে পক্ষেরই হোক না কেন, তারা বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে কথা বলবে বলে। আর আজকে বিজেপির এই কথাগুলো সত্যি বলা উচিত না, কারণ এটা ঘটনা অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে যখন মোদি বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটার ক্যাম্পেইন করে বেড়াচ্ছিলেন, তখন ভারতের বিরোধী দলগুলো নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে গোটা পৃথিবীর সামনে পাকিস্তানকে আনমাস্ক করার। কিন্তু আমি যে কথাটা বলছি, তাও বিজেপিকে এটা করতে হচ্ছে কেন, আমি এটা বলেই শেষ করছি। আমি তিনজন নেতার তারিখ ধরে নাম বলছি। গত বছর যখন ভোটের ক্যাম্পেইন চলছে, 11ই মে অমিত শাহ, 18ই মে যোগী আদিত্যনাথ, 22শে মে শিবরাজ সিং চৌহান বলেছিলেন তৃতীয়বারের জন্য মোদি জিতে আসলে পিওকে আমরা নিয়ে নেব পাকিস্তানের হাত থেকে। যোগী আদিত্যনাথ আবার টাইম সেট করে দিয়েছিলেন, বলেছিলেন যে তৃতীয়বার শপথ নেওয়ার 6 মাসের মধ্যে। এখন যখন সেই সব কিছু হয়নি, আমরাও মনে করি না যে কালকেই গিয়ে কেউ যুদ্ধ করে পিওকে নিয়ে নেবে, অত সহজ ব্যাপারটা। আমরা অবশ্যই মনে করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, পিওকে ভারতের মধ্যে আসা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো ভারতীয়র মনে কোনো সন্দেহ নেই। চিরকাল ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ব্যাপারে একমত। কিন্তু কথাটা হচ্ছে, একটা সময় মোদির বীরত্বকে এমন ফুলিয়ে ভাবিয়ে প্রচার করেছিল যে ক্ষমতা আছে 6 মাসের মধ্যে পিওকে নিয়ে নেবে। এখন মোদি সেটা করতে পারছেন না বলে, মোদির সেই অপদার্থতাকে ঢাকার জন্য অন্যকে পাকিস্তানের দালাল, শাহবাজ শরীফের এজেন্ট, এই সমস্ত বলে আসলে মোদিকে আড়াল করা হচ্ছে কিনা, এটা কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি যাব, তার আগে শুধু আপনাদের মনে করিয়ে দেবো, যারা নিয়মিত যুক্তিতক্ক অনুষ্ঠান দেখেন, আমি 11টা ডেট ধরে উদাহরণ দিয়েছিলাম যেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ যোগী আদিত্যনাথ সহ 11 জন নেতা লোকসভা ভোটের আগে বলেছিলেন যে পিওকের দখল আমরা করবই ক্ষমতায় আসতে পারলে। আমি ছোট্ট একটি কথা বলবো শতরূপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। শতরূপ একটা কথা বলেছে যে একটা মডেল সেট হওয়া দরকার ছিল। একটা মডেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে পাকিস্তান যে ভাষায় জবাব পেতে চায় সেই ভাষায় জবাব দেওয়া। একেবারে পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মাসুদ হাজার এবং তার পরিবারের নিশ্চিহ্ন করে দিয়ে যে প্রত্যাঘাতের বার্তা ভারতবর্ষ 2005 থেকে 2013 অবধি ইউপিএ 1 এবং ইউপিএ 2 তালিকাটা খুলে দেখলেই আমরা দেখতে পারবো, মুম্বাই ব্লাস্ট থেকে শুরু করে একের পর এক সন্ত্রাসবাদীদের আক্রমণে বিধ্বস্ত ভারত কোনোদিন সেই সময় ভারতীয় আর্ম ফোর্সকে দিয়ে এই জবাব দিতে পারেনি, সেই স্বভাব মোদি দেখিয়েছে। আর আমি তাই এই কথা বলতে চাই, আমি আশ্বস্ত করতে চাই যে পিওকে আজ নয় কাল ভারতবর্ষের অংশ হিসেবে যে কোনো ভারতবাসী তাই চাইবে, কিন্তু ইলেকশনের আগে আজ নয় কালটা না বললে, ক্ষমতায় এলে পিওকে দখল করবে, এটা না বললেই ভালো। এক হচ্ছে শঙ্কর ঘোষ যোগী আদিত্যনাথের থেকে ম্যাচিওর লোক, ও বললো আজ নয় কাল, যোগী আদিত্যনাথ বলেছিল 6 মাস, সেই কারণে কথা শুনতে হচ্ছে। শঙ্কর ঘোষের কথা কোনো অসুবিধা নেই, এখন 200 বছর ওদের কোনো কথা শুনতে হবে না, আজ নয় কাল বলে দিয়েছে। আমি বলছি কি, ইউপিএ গভর্নমেন্টের আমলে ধরো মুম্বাই অ্যাটাক, প্রথম কথা পাকিস্তানকে জবাব এর আগে কেউ দেয়নি, এটা বললে মিথ্যে কথা বলা হবে। ইন্দিরা গান্ধীর আমলে ভারত পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল, সেটা অন্য কথা। আমি বলছি মুম্বাই অ্যাটাকের পরে এত তো কথা হয়, এক হচ্ছে তার ব্যর্থতার দায়িত্ব নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, দ্বিতীয় কথা প্রত্যেকজনকে নিউট্রালাইজ করা হয়েছিল, মারা হয়েছিল, আজমল কাসাফকে ধরা হয়েছিল, ট্রায়াল চালিয়ে তার পেট থেকে সব কথা বার করে গোটা পৃথিবীর সামনে পাকিস্তানকে এক্সপোজ করা হয়েছিল, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে উড়ি, পাঠানকোট, পেহেলগাম থেকে শুরু করে একটা জঙ্গি হানায় যারা হাতে করে মারলো সেই লোকগুলোর কি শাস্তি হলো? একটা জায়গায় একমত, একটা জায়গায় দ্বিমত। একমত কোন জায়গাটা, যে আজমল কাসাফ যে বারবার আমরা দেখছি ইউটিউবে অবধি সেই নার্কো টেস্টের ফলাফল আছে, এবং বারবার তার সমস্ত জবানবন্দিতে স্বীকার করে নিয়েছিল, একেবারে অকাট্য প্রমাণ ছিল বিশ্ববাসীর সামনে, একেবারে পরিষ্কার যে পাকিস্তানে ট্রেনিং হয়েছিল, কি বলে তাদের এখানে পাঠানো হয়েছিল, এই সমস্ত তথ্যগতভাবে আজমল কাসাফের যে টেস্টিমনি একেবারে স্পষ্ট। দ্বিতীয় যেখানে দ্বিমত, সেটা হচ্ছে শিবরাজ পাটিল কিন্তু ওই মুম্বাই অ্যাটাকের দায় নিয়ে পদত্যাগ করেননি,
গোটা দেশ তোলপাড় পড়েছিল যে শিবরাজ পাটিল তিনি পোশাক বদল করেছিলেন। হ্যাঁ, শিবরাজ পাটিল একটার পর একটা গোটা দিনে বোধহয় 7টা প্রেস কনফারেন্স করেছেন, তারপর 5বার তার পোশাক চেঞ্জ হয়েছিল। গোটা দেশে তখন তোলপাড় যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ড্রেস চেঞ্জ করে করে একবার এসে এক একটা বিবৃতি দিচ্ছেন। সেই এমন ক্ষোভের মুখে শিবরাজ পাটিল মনে থাকবে যখন ন্যাশনাল পার্কে নরেন্দ্র মোদী ফটোশুট করছিলেন যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, উনি পোশাক পাল্টেছিলেন না চুল ছিলেন না বলতে পারেন, হয়তো তার জন্যই করেছিলেন। কিন্তু এটার ঘটনা আছে এরকম একটা জঙ্গি হামলা হওয়ার পরে সামওয়ান ওয়াজ অ্যাকাউন্টেবল। আজকের ভারতে এখানেই আমি দ্বিমত। না 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 না, একজন বদলাচ্ছে, পদত্যাগ করেছে, ভালো কথা, আর একজন ফটোয় মিটিং করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার তুলনাতে কোনো আপত্তি নেই। সুমনদা, প্রথমে আমি এখানে অনেকে না, শঙ্করদার মতো প্রিভিলেজ নয়, আমার অন্যরাও নয় হয়তো, যে আমরা হাইকোর্টে একটা রাইট টু মানে নর্মাল ট্রান্সপারেন্সি রাখার জন্য হাইকোর্টের ক্ষেত্রে লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পারি। দুঃখের বিষয়, যাদের মাইনে হয় আমাদের টাকায়, যে বিধায়করা কেমন পারফর্ম করছে বিধানসভায়, কি আলোচনা হচ্ছে, এটা আমরা দেখতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমার শতরূপদা বলছিলেন যে লেফট পাশে ছিলেন ন্যাশনাল পলিটিক্সের এই সিচুয়েশনে, কেন্দ্র সরকারের সাথে ছিল, ফ্যাক্ট ছিল। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য কি আমরা ভুলে গেছি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে ওখানে গিয়ে একটু আলোচনা করা উচিত। পাকিস্তানে জঙ্গি মরলো কি, জঙ্গি কারা, এগুলো দেখা উচিত। আজকে ঝন্টু আলী শেখ খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঝন্টু আলী শেখ আমাদের দেশের গর্ব, কিন্তু ঝন্টু আলী শেখকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তোমার এইখানে এই ঘন্টাখানেক সঙ্গে সুমনে ঝন্টু আলী শেখের দাদা এসেছিলেন। ঝন্টু আলী শেখকে আজকে প্রাসঙ্গিক বেশি বলা হচ্ছে কারণ তার নামের জন্য। ঝন্টু আলী শেখের দাদা কি বলেছিল আমার কানে আজও বাজে। ঝন্টু আলী শেখের দাদা বলেছিলেন যে আমরা আর্ম ফোর্সে আছি, পুরো পরিবারই ফোর্সে আছে, আমাদের এখানে ধর্ম নেই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমাদের বলে না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি, না, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা পশ্চিমবঙ্গ সরকারে আছে, যারা 30% সরকার চলছে, যাদের আমলে হিন্দুদের টার্গেট কিলিং করা হয়েছে, যাদের আমলে হিন্দুরা মরছে, আর সবার একদম উপরে বসে আছে আমাদের মুখ্যমন্ত্রী। আর লাস্ট কথা বলবো, আমি বলছি আমার তরুণের কথা মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকেও শেখানো উচিত যে ঝন্টু আলী শেখের দাদা বলেছিল যে আমাদের এখানে ভারতীয় সেনাবাহিনীতে এই অনুষ্ঠানেই বসে লাইভে বলেছিলেন কোনো ধর্ম নেই। এটা আমরা শুনেছিলাম, কিন্তু মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী শোনেন। আমাকে বলতে দিয়েছে ও বিএসএফ সম্পর্কে বলছিল, তৃণমূল নাকি এই বলছে যে বিএসএফ কমান্ডারকে সিবিআই কেন অ্যারেস্ট করে বলুন তো? আমরা তো বিএসএফ এর জন্য গর্বিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন অফিসারের জন্য তো কলঙ্কিত হতে হয়। আমাদের বক্তব্য পরিষ্কার কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ফেলিওরের দিকে। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স দেখুন, আজকে শতরূপ এখানে রয়েছে, সিপিএম এর প্রতিনিধি। শতরূপ তো আমাদের সাথে এই বিষয়ে দ্বিমত হতে পারছে না যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। আমি বলছি শতরূপ কেন, অরূপের এই কথার সময় দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে ইন্টেলিজেন্স ফেলিওর। আশা করছি ইন্টারাপ্টেড হবো না। প্রথম কথা হচ্ছে যে তরুণ যদি তো দুটো কান আছে, তোমার একটা কানে যেহেতু বাজছে যে ঝন্টু আলী শেখের দাদার কথাটা, তাহলে অন্য কানে একটু ব্যবহার করো, অন্য কানটাকে। সেখানে তোমাদের নেতা অর্জুন বিশ্বাসের ওই লাইনটাকে বাঁচাও। যাকে বিজেপির একটা লোক জিজ্ঞেস করছে আমরা ঝন্টু আলী শেখকে মালা দেবো না, তখন হ্যাঁ, তখন সে দেখো 10টা অব্দি আলোচনা, এখন কিন্তু ঘন্টা 2 সঙ্গে সময় 10টা অব্দি আলোচনা করতে হবে, কিন্তু এটা করো না। উল্টো কানে তখন ওটাও বাজাও, সে বলছে একটা মুসলমান মারা গেছে, ওখানে মালা দিয়ে আমাদের ভোট পারবে। এক দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বললে যে বিকাশ ভট্টাচার্য বলেছেন যে পাকিস্তানের সাথে আলোচনা করা উচিত। ভাই, তোমার বিদেশমন্ত্রী বলেছেন যে আমরা অপারেশন সিন্দুর করার আগে পাকিস্তানকে ফোন করে আমরা জানিয়েছিলাম যে আমরা এটা করতে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর কথা, যে তোমার একটা কথা আমার প্রথমে শুনে না বুকে ছ্যাদ করে উঠলো। তুমি যখন বললে যে শঙ্করদার মতো আমি প্রিভিলেজ নই, ভাবলাম তুমি বোধহয় বলবে যে আমি এত বছর ধরে বিজেপি করছি কিন্তু প্রার্থী হতে পারছি না, শঙ্করদা বিজেপিতে ঢুকে 3 মাসে এমএলএ হয়ে গেল। সেটা কথা বলছো, কিন্তু আমার লাস্ট হ্যাঁ ঠিক আমি লাস্ট যে কথাটা সেটা হচ্ছে, দেখো সুমন দা, কেন বিজেপি, দেখো এটা আজকাল অপারেশন সিন্দুরের প্রশ্ন না, কিরকম ভাবে আর্মিকে নিয়ে সম্পত্তি বানাতে চায়। তোমার মনে থাকবে 2 বছর 2.5 বছর আগে বিপিন রাওয়াত আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ একটা দুর্ঘটনায় মারা গেলেন। কেমন? একটা হেলিকপ্টার ক্র্যাশ করে। গোটা দেশের সমস্ত বিরোধী পক্ষ বলল পার্লামেন্টে আপনি একটা কন্ডোলেন্স রেজলিউশন আনুন, একটা শোক প্রস্তাব আনুন, যেখানে আমরা সমস্ত বিরোধী দল একসঙ্গে উঠে আমাদের দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুতে আমরা হচ্ছে শোক
জ্ঞাপন করব। কেন্দ্রের সরকার সেইটা পর্যন্ত করলো না, যে আর্মি চিফ মারা গেছে তার মৃত্যুতে দুঃখ প্রকাশ পর্যন্ত সরকার ছাড়া আর কেউ করবে না। এই হচ্ছে ওইখানে মানসিকতা। ঝন্টু আলী শেখের জন্য একটা সভা করা হয়েছিল তার পরিবারের ওইদিন লোকজন। গেলে না কেন ভাই? First, ওইদিন second, গেলে না কেন? আজকে যারা প্রিয়কে গেলে না কেন? লাগাচ্ছে কলকাতার রাস্তায় যুদ্ধ নয় শান্তি চায় বলে তারাই তো নেমেছিল। যে প্রিয়কে যারা ডিমান্ড করছে যুদ্ধ নয় শান্তি চায়, যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানের লাইনে তো কথা বলবো, বলা, যুদ্ধ নয়, শান্তি তোমরাই তো চাই। বলেছো। যুদ্ধ করতে পারলেই তো বলেছো। স্টুডিওতে শান্তির বদলে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে আমার পরের প্রতিবেদন।